প্রিয় ছাত্রছাত্রীরা, এডুএসের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 10 এর মাধ্যমিক 2026-এর জন্য আমাদের ইতিহাস বিষয় থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট তারিখ বা যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম রয়েছে, আজকে আমরা সেই তালিকা নিয়ে আলোচনা করব, অর্থাৎ সেই সম্পর্কে আলোচনা করব যেটা তোমাদের মাধ্যমিক 2026-এর জন্য কিন্তু খুব হেল্পফুল হতে পারে। অর্থাৎ তোমরা পরীক্ষার আগে একবার খুব তাড়াতাড়ি এক নজরে রিভিশন কিন্তু করে নিতে পারো আজকের এই ভিডিওটি থেকে। তাহলে চলো শুরু করে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। প্রথমেই রয়েছে, দেখো এখানে আমি চ্যাপ্টারের নাম দিয়ে রেখেছি। চ্যাপ্টারের নাম দেওয়া রয়েছে ইতিহাসের ধারণা, যেটা আমাদের প্রথম অধ্যায়। তার গুরুত্বপূর্ণ তারিখগুলি রয়েছে, দেখো এদিকে সাল রয়েছে এবং এদিকে সময়কাল, অর্থাৎ কি কি ঘটেছিল এদিকে রয়েছে। 1792 খ্রিস্টাব্দে ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল। 1814 খ্রিস্টাব্দে প্রথম বাষ্পচালিত রেল ইঞ্জিন। 1815 খ্রিস্টাব্দে বাষ্পীয় স্টিমার। মূলত এই দুটি নাম আমরা কোথা থেকে পাচ্ছি না, আমাদের যানবাহনের ইতিহাসের ধারণার যে প্রথম অধ্যায় থেকে রয়েছে, যানবাহনের ইতিহাস, এই পয়েন্ট থেকে রয়েছে। 1847 খ্রিস্টাব্দে ক্যালোটাইপ সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল, ফটোগ্রাফি ক্লাব। 1854 খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম ফুটবল আসর বসেছিল। 1867 খ্রিস্টাব্দে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1858 সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ ঘটেছিল। 1872 খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ হয়েছিল। মূলত দেখো এই তিনটি নাম যে দেওয়া রয়েছে, এটি কেন দেওয়া রয়েছে না, আমাদের প্রথম অধ্যায়তে একটা রয়েছে ঐতিহাসিক উপাদান সমূহ এবং কোন কোন প্রাথমিক উপাদান গৌণ উপাদান হিসেবে, সেই পয়েন্টটাকে মনে রাখার জন্য এই তিনটি নাম দেওয়া রয়েছে। এবং উপরের এইদিকে বললাম যে যানবাহনের ইতিহাসকে আলোচনা করার জন্য যানবাহনের ইতিহাস, আর এই পয়েন্টটা যেটি রয়েছে ফটোগ্রাফিক ইতিহাস চর্চার জন্য রয়েছে ফটোগ্রাফিক ইতিহাস চর্চা। তো আমাদের প্রথম অধ্যায় থেকে আরো কিছু নাম রয়েছে, তো প্রথম স্লাইডে আমরা এগুলো দেখে নিলাম। পরবর্তীতে রয়েছে দেখো 1911 খ্রিস্টাব্দে মোহনবাগানের ফুটবল জয়, রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল। সাথে সাথে এখানে আরেকটা ঘটনা কি ঘটেছিল, বঙ্গভঙ্গ রোধ করা হয়েছিল, অর্থাৎ বন্ধ হয়েছিল। বঙ্গভঙ্গ যে আন্দোলন, সেটা বন্ধ হয়েছিল 1911 খ্রিস্টাব্দে। আরেকটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ, যে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল, অর্থাৎ আমাদের যে রাজধানী এখন ক্যাপিটাল হিসেবে আমরা দিল্লিকে জানি, সেটা প্রথমে কোথায় ছিল, কলকাতাতে। এবং 1911 খ্রিস্টাব্দে মোহনবাগানের ফুটবল জয়ের মধ্য দিয়ে কিন্তু বাঙালিদের মধ্যে জাতীয়তাবাদ চেতনা অনেকটাই দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। কারণ কি, এই যে ম্যাচটা হয়েছিল ব্রিটিশ এবং বাঙালিদের মধ্যে হয়েছিল, তো ব্রিটিশদেরকে যখন তারা পরাজিত করলো, তারা বুঝতে পারলো যে এই একটা ক্ষমতাবান গোষ্ঠীর বিরুদ্ধেও তারা লড়াই করতে পারে। ঠিক আছে। তারপর 1912 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের জীবন স্মৃতি গ্রন্থের প্রকাশ ঘটেছিল। 1926 খ্রিস্টাব্দে ওমেন্স ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল। 1929 খ্রিস্টাব্দে ফ্রান্সের অ্যানাল পত্রিকার গোষ্ঠীর গঠন ঘটেছিল। অ্যানাল পত্রিকার গোষ্ঠীর গঠন ঘটেছিল। এই অ্যানাল গোষ্ঠী সম্পর্কে আমি তোমাদের ক্লাসে আলোচনা করেছিলাম। অ্যানাল ঐতিহাসিক চর্চা বা টোটাল হিস্ট্রি, যেটা ইতিহাস চর্চার একটা উপাদান রয়েছে। এখান থেকে আমরা আরো একটা পাই, যে নিম্নবর্গীয় ইতিহাস চর্চা। নিম্নবর্গীয় ইতিহাস চর্চা, অ্যানাল ঐতিহাসিক বা টোটাল হিস্ট্রির ঐতিহাসিক চর্চা, এই সমস্ত কিন্তু ঐতিহাসিক গোষ্ঠীদের এক একটা ভাগ। তো এই অ্যানাল গোষ্ঠীর প্রতিস্থাপন ঘটেছিল ফ্রান্সে 1929 খ্রিস্টাব্দে। 1944 খ্রিস্টাব্দে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী দেশ পত্রিকায় প্রকাশ ঘটেছিল। 1954 খ্রিস্টাব্দে বিপিন চন্দ্র পালের আত্মজীবনী 70 বছরে প্রকাশ ঘটেছিল এবং 1970 খ্রিস্টাব্দে নারী ইতিহাস চর্চার সূত্রপাত ঘটেছিল। এটা কিন্তু সূত্রপাতের সময়কাল রয়েছে। পরবর্তী যে নামগুলি রয়েছে দেখো,
পরবর্তীতে 1975 থেকে 1985 খ্রিস্টাব্দ নারীর দশক হিসেবে, অর্থাৎ কি 75 থেকে 85 একটানা 10 বছর নারী ইতিহাস চর্চা সম্পর্কিত আলোচনা ঘটেছিল, যে কারণে এটিকে নারী দশক বলা হচ্ছে। 1975 খ্রিস্টাব্দ আন্তর্জাতিক নারী বর্ষ। তাহলে শুধু যদি বলা হয় নারী ইতিহাস চর্চার সূত্রপাত ঘটেছিল 1975-এ, যদি বলা হয় নারী দশক 1975 থেকে 85, যদি বলা হয় আন্তর্জাতিক নারী বর্ষ কেবলমাত্র একটা বছর 1975 খ্রিস্টাব্দ। দেখো পরের পয়েন্টটিতে রয়েছে নিম্নবর্গীয় ইতিহাস চর্চার সূত্রপাত। আগেই আমরা একটা পেলাম অ্যানাল গোষ্ঠীর নাম, আবার নিম্নবর্গীয় ইতিহাস চর্চার নাম পাচ্ছি 1980 খ্রিস্টাব্দে। আচ্ছা, অলরেডি এগুলো আমরা আলোচনা করে নিয়েছি। ওমেন্স ক্রিকেট অ্যাসোসিয়েশন, ফ্রান্সের অ্যানাল গোষ্ঠীর পত্রিকা, আর সরলা দেবী চৌধুরানী, বিপিন চন্দ্র, নারী ইতিহাস চর্চার সূত্রপাত। ঠিক আছে, এটা সম্পূর্ণ হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 থেকে ইতিহাসের ধারণা থেকে গুরুত্বপূর্ণ সাল এবং তারিখ। চলো পরবর্তী অধ্যায়ে চলে যাই। আমি কিন্তু এই যে স্লাইডটি আমাদের বানানো রয়েছে সম্পূর্ণরূপে অধ্যায় ভিত্তিক রয়েছে। প্রত্যেকটা অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ সাল এবং তারিখগুলি রয়েছে সেগুলির সম্পর্কে। আমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে সংস্কার, বৈশিষ্ট্য এবং পর্যালোচনা। সংস্কার, বৈশিষ্ট্য এবং পর্যালোচনা থেকে কি কি রয়েছে না, গুরুত্বপূর্ণ পত্র পত্রিকার সময়কাল, যেটা আমাদের 19 শতকের প্রথমেই সমাজের দর্পণ হিসেবে যাকে চিহ্নিত করা হচ্ছে 19 শতকের পত্র পত্রিকাকে। তো প্রথম পত্রিকা জেমস অগাস্টাস হিকি, যার পত্রিকার নাম কি রয়েছে হিকিস বেঙ্গল গ্যাজেট। আচ্ছা, এটা হচ্ছে সময়কাল, কোন সময় হয়েছিল, এটা হচ্ছে কে প্রকাশ করছেন, প্রকাশক, আর পত্র পত্রিকার নাম। তো 1780 খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি, পত্রিকার নাম কি ছিল হিকিস বেঙ্গল গ্যাজেট। 1818 খ্রিস্টাব্দে গঙ্গা কিশোর ভট্টাচার্য বেঙ্গল গ্যাজেটি। দুটোর নাম একই রকম কিন্তু একটাই ডিফারেন্স রয়েছে, বেঙ্গল গ্যাজেটি গঙ্গা কিশোর ভট্টাচার্য। 1818 খ্রিস্টাব্দে জন ক্লার্ক মার্সম্যান দিগদর্শন পত্রিকা প্রকাশ করেন, আর পত্রিকার টাইপ কিরূপ ছিল বা ধরন কিরূপ ছিল, মাসিক পত্রিকা। ঠিক আছে, 1818 খ্রিস্টাব্দে জন মার্সম্যান সমাচার দর্পণ, সমাচার দর্পণ কিরূপ পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা। 1821 খ্রিস্টাব্দে সংবাদ কৌমুদী, রাজা রামমোহন রায় 1821 সালে মিরাত উল আকবর, মিরাত উল আকবর এটিকে প্রকাশ করেছিলেন রাজা রামমোহন রায়। 1822 খ্রিস্টাব্দে সমাচার চন্দ্রিকা, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। দেখো একদম টাইম ওয়াইজ প্রত্যেকটা সাজানো রয়েছে, যেটা আগে তো আগের সাল দেওয়া রয়েছে, যেটা পরে এক একটা পরের সাল দেওয়া রয়েছে, টাইম ওয়াইজ পুরো সাজানো রয়েছে। পরেরটা দেখো 1831 খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর, কে ছিলেন সম্পাদক, ঈশ্বরচন্দ্র গুপ্ত, পত্রিকার ধরন ছিল সাপ্তাহিক পত্রিকা। 1831 জ্ঞানোন্বেষণ ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র ছিল, গোষ্ঠীর মুখপত্র, সমস্ত গোষ্ঠীর হয়ে যেটি প্রকাশ করত। 1843 খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী পত্রিকা, প্রকাশক কে ছিলেন অক্ষয় কুমার দত্ত। আচ্ছা, এখান থেকে আরেকটা তত্ত্ববোধিনী স্কুল, তত্ত্ববোধিনী স্কুল ছিল, যার শিক্ষক ছিলেন অক্ষয় কুমার দত্ত। 1863 খ্রিস্টাব্দে বামাবোধিনী পত্রিকা, সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত, পত্রিকার টাইপ ছিল মাসিক পত্রিকা, যে পত্রিকাতে নারীদের সম্পর্কিত আলোচনা করা হতো। 1853 খ্রিস্টাব্দে হিন্দু পেট্রিয়ট পত্রিকা, প্রথম সম্পাদক গিরিশচন্দ্র ঘোষ, পরে হয়েছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। প্রথমে ছিল সাপ্তাহিক, পরে দৈনিকে পরিণত হয়েছিল। আচ্ছা, এই পয়েন্টটি কিন্তু ভালো করে মনে রাখবে, প্রথম সম্পাদক গিরিশচন্দ্র ঘোষ। প্রশ্ন এগুলি থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন তোমাদের কাছে আসতে পারে। 1863 সালে এসেছিল কি গ্রাম বার্তা প্রকাশিকা, কে ছিলেন সম্পাদক হরিনাথ মজুমদার, এবং এটি প্রথমে পাক্ষিক পরে সাপ্তাহিক পত্রিকাতে পরিণত হয়েছিল। তারপরে দেখো গুরুত্বপূর্ণ স্কুলের নাম এবং প্রতিষ্ঠাতা কে কে ছিলেন। 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেছিলেন ওয়ারেন হেস্টিংস। 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি, প্রতিষ্ঠাতা ছিলেন
উইলিয়াম জোন্স 1792 খ্রিস্টাব্দে। বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন কে? জোনাথন ডানকন। একটা বিষয় দেখো, যে কলকাতা মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হলো ঠিক তার 10 বছর পর প্রতিষ্ঠিত হলো সংস্কৃত কলেজ। ডিফারেন্সটা কত রয়েছে? 10 বছরের ডিফারেন্স। কলকাতাতে মুসলিম শিক্ষার জন্য কলকাতা মাদ্রাসা স্থাপিত হলো, বেনারসে হিন্দু শিক্ষার জন্য সংস্কৃত কলেজ। জাতি ভেদাভেদ কিন্তু এখান থেকেই শুরু হয়ে গিয়েছিল। 1800 খ্রিস্টাব্দে, আচ্ছা শুরুটাও কারা করেছিল? ব্রিটিশরা। দুজনের প্রতিষ্ঠাতাই ছিলেন কিন্তু ব্রিটিশরা। 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ লর্ড ওয়েলেসলি স্থাপন করেছিলেন, কারণ ব্রিটিশ সেনাবাহিনীদেরকে প্রশিক্ষিত করার জন্য। 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন উইলিয়াম কেরি। 1817 খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? ডেভিড হেয়ার। গ্রামাঞ্চলের বিভিন্ন অঞ্চলে স্কুল প্রতিষ্ঠা করার জন্য, বিনামূল্যে মানুষজনকে শিক্ষা প্রদান করার জন্য। আচ্ছা, এরপরে একটা ছিল 1818 খ্রিস্টাব্দে স্কুল সোসাইটি। আচ্ছা, এটা করেছিল কেন? স্কুল স্থাপনের জন্য। আর স্কুল বুক সোসাইটি ছিল পুস্তক বিতরণের জন্য। স্কুল বুক সোসাইটি ছিল কি? পুস্তক বিতরণের জন্য। 1818 খ্রিস্টাব্দের যে স্কুল সোসাইটি, সেটা কেন স্থাপিত হয়েছিল? না, বিভিন্ন গ্রামাঞ্চলে স্কুল প্রতিষ্ঠা করার জন্য। 1817 খ্রিস্টাব্দে আরেকটা রয়েছে কি? হিন্দু কলেজ, ডেভিড হেয়ারের দ্বারা। ডেভিড হেয়ারের সাথে আরো একজন ব্যক্তি ছিলেন। পরবর্তীতে দেখো, 1822 খ্রিস্টাব্দে অ্যাংলো হিন্দু স্কুল কে প্রতিষ্ঠা করেছিলেন? রাজা রামমোহন রায়। 1818 খ্রিস্টাব্দে একাডেমিক অ্যাসোসিয়েশন বিরোধীও স্থাপন করেছিলেন। 1830 খ্রিস্টাব্দে স্কটিশ চার্চ কলেজ, যার পূর্বের নাম কি ছিল? জেনারেল অ্যাসেম্বলিজ। জেনারেল অ্যাসেম্বলিজ, যেটি পরবর্তীতে পরিবর্তিত হয়েছিল স্কটিশ চার্চ কলেজ, স্থাপন করেছিলেন আলেকজান্ডার ডাফ। 1835 খ্রিস্টাব্দে ক্যালকাটা মেডিকেল কলেজ, লর্ড উইলিয়াম বেন্টিং। আচ্ছা, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ দুটি কিন্তু গুলিয়ে যায়, ভালো করে মনে রাখবে। 1835-এ হয়েছিল কলকাতা মেডিকেল কলেজ, আর কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 খ্রিস্টাব্দে উডে ডেসপ্যাচের মাধ্যমে। উডে ডেসপ্যাচে বলা হয়েছিল 3টি প্রেসিডেন্সিতে 3টি বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে, যার মধ্যে একটি প্রেসিডেন্সি ছিল কলকাতা প্রেসিডেন্সি, যে কারণে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। আর কলকাতা মেডিকেল কলেজ 1835 খ্রিস্টাব্দে। 1840 খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী পাঠশালা, একটু আগেই পত্রিকা আলোচনার সময় আমি বলেছিলাম, কে স্থাপন করেছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। শিক্ষক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। শিক্ষক ছিলেন অক্ষয় কুমার দত্ত। অক্ষয় কুমার দত্ত। আর পত্রিকা প্রকাশও করেছিলেন অক্ষয় কুমার দত্ত। 1849 খ্রিস্টাব্দে বেথুন স্কুল স্থাপন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আরেকজন ছিলেন ড্রিঙ্ক ওয়াটার বেথুন। ড্রিঙ্ক ওয়াটার বেথুন। বিদ্যাসাগরের সাথে কিন্তু বেথুনও ছিলেন। ঠিক আছে, এটা হচ্ছে স্কুলের নাম। চলো আরো কি কি স্কুলের নাম আছে দেখে নেওয়া যাক। 1857-তে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়, 1857-তে বোম্বাই বিশ্ববিদ্যালয়, 3টি উডে ডেসপ্যাচের মাধ্যমে। 1886 খ্রিস্টাব্দে দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ, লালা হংসরাজের দ্বারা। আচ্ছা, তারপর রয়েছে 1905 খ্রিস্টাব্দে ন্যাশনাল এডুকেশন কাউন্সিল, সতীশচন্দ্র মুখোপাধ্যায়। 1906-তে যাদবপুর বিশ্ববিদ্যালয়, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের দ্বারা। 1916-তে ইন্ডিয়ান উমেন্স ইউনিভার্সিটি, ডি.কে. কার্ভের দ্বারা। উমেন্স ইউনিভার্সিটি, নারী শিক্ষার জন্য। 1917-তে কি রয়েছে? 1917-তে রয়েছে বসু বিজ্ঞান মন্দির। বসু বিজ্ঞান মন্দির জগদীশচন্দ্র বসুর দ্বারা। বিজ্ঞান শিক্ষার বিস্তারের জন্য এবং বিজ্ঞান শিক্ষার মধ্যে স্বদেশিকতাকে আনার জন্য। আচ্ছা, এটা আমাদের 3 নম্বর অধ্যায়, প্রতিরোধ ও বিদ্রোহ থেকে। প্রথমে যেটা দেওয়া রয়েছে দেখো, অরণ্য আইন এবং তার সময়কাল।
ঠিক আছে। তো 1855 খ্রিস্টাব্দে অরণ্য সনদ, সনদ অর্থাৎ কি, বিভিন্ন যে অ্যাক্ট প্রকাশিত হয়েছিল, চ্যাটার অ্যাক্ট বা সনদ এবং আইন কিন্তু দুটো আলাদা, দুটো একই বিষয় নয়। তো যদি বলা হয় প্রথম অরণ্য সনদ হয়েছিল 1855 খ্রিস্টাব্দে, 1864-তে বন বিভাগ স্থাপিত হয়েছিল, 1865-তে প্রথম ভারতীয় অরণ্য, 1869-এ হয়েছিল ফরেস্ট সার্ভিস। এই দুটি বিষয়ের মধ্যে তোমাদের যেটা কনফিউশন সব থেকে বেশি হয়, বন বিভাগ এবং ফরেস্ট সার্ভিস। আর প্রথম অরণ্য আইন 1865-তে ভারতীয় অরণ্য আইন। দেখো বন বিভাগ কিন্তু 1864, আর যদি বলা হয় ফরেস্ট সার্ভিস, ফরেস্ট সার্ভিস অর্থাৎ কি, বনের সমস্ত কিছু দেখাশোনা করার জন্য, তাতে হচ্ছে যেটা বলা হয় ভারতীয়রা চোরাপাচারি করছে কিনা, কোন রকম কোনো উপদ্রব করছে কিনা, সমস্ত কিছুকে তদারকি করে রাখার জন্য দেখো সার্ভিস কথাটি লেখা রয়েছে। তো ফরেস্ট সার্ভিস প্রতিষ্ঠিত হয়েছিল 1869, প্রপার বন বিভাগ 1864-তে। 1878 খ্রিস্টাব্দে দ্বিতীয় অরণ্য আইন। 1763 সালে শুরু হয়েছিল কি, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 1783-তে রংপুর বিদ্রোহ। অর্থাৎ এই পর্যন্ত আমাদের অরণ্য সম্পর্কিত সমস্ত আইন এবং যে বিভাগগুলি রয়েছে সেটা আমি এখানে তুলে ধরেছি। তারপরে চলে এসছে আমাদের বিভিন্ন বিদ্রোহগুলির নাম এবং তার সময়কাল। দেখো বিদ্রোহ ও সময়কাল। 1798 খ্রিস্টাব্দে চুয়ার বিদ্রোহ, 1831 কোল বিদ্রোহ, 1855 সাঁওতাল বিদ্রোহ, 1899 মুন্ডা বিদ্রোহ, 1819 ভিল বিদ্রোহ, 1820 খ্রিস্টাব্দে রয়েছে ফরাজি আন্দোলন যেটা মুসলিমদের মধ্যে হয়েছিল, এবং 1825 খ্রিস্টাব্দে রয়েছে পাগলপন্থী বিদ্রোহ। তো সাঁওতাল বিদ্রোহের নেতার নাম বলে ধরার প্রয়োজন নেই, সিধু এবং কানু, কারণ আমরা ক্লাসে অনেকবার আলোচনা করেছি লাইভ ক্লাসের মধ্যে। সিধু এবং কানু। আচ্ছা, প্রত্যেকটার একজন করে নেতৃত্বের নাম কিন্তু মনে রাখবে, আমি এখানে কেবলমাত্র বিদ্রোহ ও তার সময়কালটা মেনশন করে দিয়েছি। আঠারোশো 1830-এ রয়েছে কি বারাসাত বিদ্রোহ, যেটা তিতুমির করেছিল। 1859-এ রয়েছে নীল বিদ্রোহ, নীল চাষকে কেন্দ্র করে। 1870 সালে হয়েছিল কি পাবনা বিদ্রোহ। চলো পরবর্তী, বিভিন্ন সভা ও সমিতি 4 নম্বর অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা থেকে। প্রথম যেটি হয়েছিল কি বঙ্গভাষা প্রকাশিকা সভা 1836 খ্রিস্টাব্দে, জমিদারি সভা 1838, ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি 1839 খ্রিস্টাব্দে, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি 1843, মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন 1852 খ্রিস্টাব্দে, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন 1866 খ্রিস্টাব্দে। প্রত্যেকটির সময়কাল ভালো করে মনে রাখবে, তোমরা যাতে একভাবে এক নজরে মনে রাখতে পারো এবং ভালো করে রিভিশন করতে পারো মাধ্যমিকে, সেজন্যই কিন্তু এই লিস্টটা বানানো হয়েছে। ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1870 খ্রিস্টাব্দে, পুনা সার্বজনিক সভা 1870, হিন্দু মেলা 1867 খ্রিস্টাব্দে, ইন্ডিয়ান সোসাইটি যেটা লন্ডনে হয়েছিল 1872 খ্রিস্টাব্দে, ইন্ডিয়ান লীগ 1875 খ্রিস্টাব্দে, ভারত সভা 1876 খ্রিস্টাব্দে। মাদ্রাজ মহাজন সভা 1884, বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন 1885, ভারতীয় জাতীয় কংগ্রেস 1885। অর্থাৎ এই ক্ষুদ্র ক্ষুদ্র সংগঠনগুলির পর একটি বৃহৎ আয়তনের সংগঠন ভারতীয়দের দ্বারা গঠিত হয়েছিল কবে না 1885 সালে। কি পয়েন্ট, ভারতীয়দের দ্বারা, ভারতীয়দের দ্বারা স্থাপিত হয়েছিল। আচ্ছা, মহারানীর ঘোষণাপত্র 1858, এরই মাঝে রয়েছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ। মহাবিদ্রোহ 1857, 1858 যার ফলাফল হিসেবে মহারানীর ঘোষণাপত্র, ভার্নিকুলার প্রেস অ্যাক্ট সংবাদপত্র আইন 1878 খ্রিস্টাব্দে,
সংবাদপত্র আইন, সংবাদপত্রের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, যার প্রভাবে পড়েছিল সোমপ্রকাশ। সোমপ্রকাশ, যার থেকে মানে রক্ষা পেয়েছিল কে? অমৃতবাজার পত্রিকা। আর তারপরে রয়েছে কি অস্ত্র আইন 1878 খ্রিস্টাব্দে, যেখানে বলা হয়েছিল ভারতীয়রা কোন রকম কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে না বা রাখতে পারবে না। আনন্দমঠ 1882 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যার মধ্যে কি রয়েছে? বন্দে মাতরম সঙ্গীত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্গমাতার চিত্র 1902, বর্তমান ভারত 1905, বিবেকানন্দ বা স্বামী বিবেকানন্দ, গোরা উপন্যাস 1910, রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, পরবর্তী দেখো বিকল্প চিন্তা ও উদ্যোগ, মুদ্রণ যন্ত্র এবং তার প্রকাশক। প্রথম মুদ্রণ যন্ত্র 888 খ্রিস্টাব্দে, যেটা কোথায় হয়েছিল? না চীনে। তারপরে তো জার্মানির গুটেনবার্গ এসেছিলেন। ভারতে প্রথম মুদ্রণ শিল্প 1556 খ্রিস্টাব্দে পর্তুগিজদের দ্বারা কলকাতাতে হয়েছিল। 1777 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস হয়েছিল উইলিয়াম কেরি, জোসুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়াট, যাদেরকে শ্রীরামপুর ত্রয়ী বলা হচ্ছে। শ্রীরামপুর ত্রয়ী। আচ্ছা, শব্দ কল্পদ্রুম প্রেস রাজা রাধাকান্ত দেব, বঙ্গদর্শন প্রেস সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, সংস্কৃত প্রেস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বীণাযন্ত্র রাজকৃষ্ণ রায়, হিন্দু পেট্রিয়ট কালীপ্রসন্ন সিংহ, ইউ রায় অ্যান্ড সন প্রেস উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, যেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এখান থেকে রয়েছে কি সন্দেশ পত্রিকা। আচ্ছা, গুপ্ত প্রেস দুর্গাচরণ গুপ্ত, স্কুল বুক প্রেস রয়েছে প্যারিচরণ সরকারের দ্বারা। এরপর দেখো প্রতিষ্ঠান এবং সময়কাল। রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ 1847 খ্রিস্টাব্দে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স 1876 খ্রিস্টাব্দে মহেন্দ্রলাল সরকারের দ্বারা। মহেন্দ্রলাল সরকার। ন্যাশনাল কাউন্সিলস অফ এডুকেশন 1906 খ্রিস্টাব্দে, সোসাইটি ফর দ্য প্রমোশনস অফ টেকনিক্যাল এডুকেশন 1906 খ্রিস্টাব্দে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন, এটাও কবে? 1906 খ্রিস্টাব্দে, ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি 1914 খ্রিস্টাব্দে। তো এখানে কিছু প্রতিষ্ঠানের নাম এবং তার সময়কালগুলি দেওয়া রয়েছে। আচ্ছা, আরো একবার দেখে, এখানে রয়েছে কি বসু বিজ্ঞান মন্দির 1917, আমরা আগের স্লাইডে আলোচনা করেছিলাম। বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। আচ্ছা, বিশ্বভারতী এবং যাদবপুর দুটিকে কিন্তু ভালো করে মনে রাখবে। কৃষক আন্দোলন এবং সময়কাল, অধ্যায় কত? অধ্যায় 6 নম্বর অধ্যায় থেকে। 20 শতকে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। প্রথম 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন। 1911-তে বঙ্গভঙ্গ প্রত্যাহার। আগেই আমরা আলোচনা করলাম, যখন মোহনবাগান জয়লাভ করলো সেখানে দিল্লি স্থানান্তরিত হলো, সাথে সাথে এলো কি বঙ্গভঙ্গ প্রত্যাহার। 1917 খ্রিস্টাব্দে চম্পারণ সত্যাগ্রহ, চম্পারণ কৃষি বিল দ্বারা নীল চাষের অবসান। গান্ধীজির ভারতের রাজনীতিতে প্রথম পদার্পণ। গান্ধীজির ভারতের রাজনীতিতে প্রথম পদার্পণ এই চম্পারণ সত্যাগ্রহের মধ্য দিয়ে, এবং তিনি রাজকুমার শুক্লার আহ্বানে এসেছিলেন এই চম্পারণে। আচ্ছা, 1918-তে খেদা সত্যাগ্রহ, যুক্ত প্রদেশে কিষাণ সভা প্রতিষ্ঠা। 1919 বিহারে স্বামী বিদ্যানন্দের দ্বারা কৃষক আন্দোলন। 1920-তে অসহযোগ আন্দোলনের প্রস্তাব, অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠা, রামচন্দ্রের নেতৃত্বে কৃষক আন্দোলনের সূচনা, অযোধ্যা খাজনা আইন পাস। 1921-এ রয়েছে একা আন্দোলন এবং মোপলা বিদ্রোহ। এখানে সবগুলি রয়েছে কৃষক আন্দোলনের নাম।
1922-এ রয়েছে কি অসহযোগ আন্দোলন প্রত্যাহার, রুম্পা বিদ্রোহ, একা আন্দোলন প্রত্যাহার। 1928-এ রয়েছে বারদৌলি সত্যাগ্রহ বল্লভভাই প্যাটেলের দ্বারা, এবং বারদৌলি সত্যাগ্রহের ফলে ব্রুমফিল্ড ম্যাক্সওয়েল কমিশন গঠিত হয়েছিল। 1929-এ বিহার প্রাদেশিক কিষাণ সভা প্রতিষ্ঠা, অন্ধ্রপ্রদেশ, আচ্ছা এটা হবে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ প্রাদেশিক রায়ত সংঘ প্রতিষ্ঠা। 1930-এ হয়েছিল কি পাঞ্জাব কিষাণ সভার গঠন, আইন অমান্য আন্দোলনের সূচনা। 1931-এ উত্তরপ্রদেশের কৃষক আন্দোলন তীব্র আকার ধারণ করেছিল। 1934-এ আইন অমান্য আন্দোলন প্রত্যাহার, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা। 1936-এ সারা ভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। পুরো ডেট ওয়াইজ তৈরি করা রয়েছে। এরপরে রয়েছে দেখো 1942-এ ভারত ছাড়ো আন্দোলন, 1946-এ তেভাগা আন্দোলন, এগুলি শুধুমাত্র কৃষক আন্দোলন সম্পর্কিত। এরপরে কি রয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন, মাদ্রাজ শ্রমিক ইউনিয়ন 1918 খ্রিস্টাব্দে, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন লালা লাজপত রায় বোম্বাইতে 1920 সালে, প্রথম মে দিবস 1923 সিঙ্গারাভেলু চেট্টিয়ারের নেতৃত্বে কোথায় মাদ্রাজে হয়েছিল। লেবার স্বরাজ পার্টি অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1925 খ্রিস্টাব্দে, ওয়ার্কস এন্ড প্রেজেন্ট পার্টি অফ বেঙ্গল 1926-এ হয়েছিল। সারা ভারত ওয়ার্কস এন্ড প্রেজেন্ট পার্টি 1928, অর্থাৎ এর পূর্বের নামগুলি ছিল কিন্তু এই দুটি। গিরনি কামগার ইউনিয়ন 1928 খ্রিস্টাব্দে, রয়্যাল কমিশন 1928 খ্রিস্টাব্দে। এই সমস্ত কিছু কিন্তু শ্রমিক সংগঠন এবং তার সময়কাল। আচ্ছা, শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত বিভিন্ন পত্র পত্রিকা কি রয়েছে, লাঙ্গল পত্রিকা, নজরুল ইসলাম, গণবাণী, মুজাফফর আহমেদ, শ্রমিক পত্রিকা, সন্তোষ কুমার গুপ্ত, সোশ্যালিস্ট রয়েছে এস এ ডানগে, কীর্তি পত্রিকা, সন্তোষ সিং, লেবার কিষাণ গ্যাজেট, সিঙ্গারাভেলু চেট্টিয়া, মে দিবস, যিনি মে দিবস প্রচলন করেছিলেন। আচ্ছা, যুব কমরেড লীগ, পিসি যোশী, এগুলি সমস্ত কিছু পত্রপত্রিকা, আর এরা প্রত্যেকে কোথায় আছে, ওয়ার্কস এন্ড পিজেন্ট পার্টির আন্ডারে, ওয়ার্কস এন্ড পিজেন্ট পার্টির মধ্যে এই সমস্ত মেম্বাররা রয়েছেন, তো তাদের দ্বারাই প্রকাশিত বিভিন্ন পত্রপত্রিকা। আচ্ছা, বামপন্থী আন্দোলন মানবেন্দ্রনাথ রায়ের দ্বারা প্রথম তাশখন্দে সিপিআই প্রতিষ্ঠা হয়েছিল 1920-তে, প্রথম কমিউনিস্ট পত্রিকা প্রকাশ ঘটেছিল 1922 সালে, পেশোয়া ষড়যন্ত্র মামলা 1923-এ, যেটা প্রথম বলসেভিক ষড়যন্ত্র মামলাও বলা হয়, কানপুর বলসেভিক ষড়যন্ত্র মামলা 1924, কানপুরে সিপিআই এর প্রতিষ্ঠা, অর্থাৎ তাশখন্দ থেকে ভারতে আগমন ঘটেছিল, তাশখন্দ থেকে ভারতে আগমন ঘটেছিল কবে, 1956-তে। জননিরাপত্তা বিল এবং শিল্প বিরোধী বিল হয়েছিল কবে, 1928। গিরনি কামগড় ইউনিয়ন 1928-এ। বামপন্থী দলের সাথে যুক্ত বিভিন্ন সময়কাল। আচ্ছা, সিপিআই নিষিদ্ধ হয়েছিল 1934-এ, কংগ্রেস সমাজতন্ত্রী দল 1934, ফরওয়ার্ড ব্লক 1939, সিপিআই এর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার 1942 খ্রিস্টাব্দে। ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী নারীদের নাম, 20 শতকে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন সরলা দেবী চৌধুরানী, ননিবালা দেবী, কুমুদিনী বসু। আইন অমান্য আন্দোলনের সাথে কস্তুরবা গান্ধী, কস্তুরবা গান্ধী, লীলা রায়, নেলি সেনগুপ্ত। ভারত ছাড়ো আন্দোলনের সাথে সুচেতা কৃপালিনী, উষা মেহতা, অরুণা আশফ আলী। কেবলমাত্র নারীদের নাম দেওয়া রয়েছে। এরপরে কি রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান এবং প্রতিস্থাপক, লক্ষ্মীর ভান্ডার সরলা দেবী চৌধুরানী, সখী সমিতি স্বর্ণকুমারী দেবী, ভারত স্ত্রী মহামণ্ডলী বাসন্তী দেবী, নারী সত্যাগ্রহ সমিতি বাসন্তী দেবী, নারী কর্ম মন্দির উর্মিলা দেবী, মহিলা রাষ্ট্রীয় সংঘ প্রভাবতী বসু, সুভাষচন্দ্র বসুর মা, রাষ্ট্রীয় স্ত্রী সংঘ, এখানে মহিলাটাকে কেটে দিয়ে স্ত্রী এসেছে দেখো, রাষ্ট্রীয় স্ত্রী সংঘ সরোজিনী নাইডু, দীপালি সংঘ লীলা নাগ রায়, ঢাকাতে, ঢাকাতে। এর পরবর্তীতে কি আছে, 20 শতকের ভারতে গঠিত বিভিন্ন ছাত্র আন্দোলন কি কি রয়েছে, ডন সোসাইটি,
1902 খ্রিস্টাব্দে প্রতিস্থাপক কে ছিলেন? সতীশচন্দ্র মুখোপাধ্যায়। আচ্ছা, এখানে রয়েছে সংগঠনের নাম, এটা কোন সময় হয়েছিল, সময়কাল, আর কে প্রতিষ্ঠা করেছিলেন, প্রতিস্থাপক। অ্যান্টি সার্কুলার সোসাইটি 1905 সালে শচীন্দ্র প্রসাদ বসু। আচ্ছা, এরপরে রয়েছে অনুশীলন সমিতি 1902 খ্রিস্টাব্দে সতীশচন্দ্র বসু। দুটোর নাম খুব কাছাকাছি, ভালো করে মনে রাখবেন, না হলে কিন্তু গুলিয়ে যেতে পারে। অ্যান্টি সার্কুলার সোসাইটি হয়েছিল কার দ্বারা? না শচীন্দ্র প্রসাদ বসু। আর অনুশীলন সমিতি হয়েছিল সতীশচন্দ্র বসুর দ্বারা। বেঙ্গল ভলেন্টিয়ার্স 1912 হেমচন্দ্র ঘোষ। রশিদ আলী দিবস 1946 সালের 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি হয়েছিল, মানে 12ই ফেব্রুয়ারি দিনটিকে পালন করা হয় রশিদ আলী দিবস হিসেবে। ছাত্রদের সশস্ত্রমূলক কার্যকলাপ। আচ্ছা, এখানে কি দেওয়া রয়েছে না, যে সমস্ত ব্রিটিশ অত্যাচারী ব্যক্তিদেরকে হত্যা করেছিলেন, কবে হত্যা করেছিলেন এবং কোন ভারতীয় ব্যক্তি হত্যা করেছিলেন। কিংসফোর্ডকে হত্যা করেছিলেন 1908 সালে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি, যেটা কোথায়? উত্তরপ্রদেশের মুজফ্ফরপুরে। লোম্যানকে হত্যা করেছিলেন 1930 সালের বিনয় বসু। সিমসনকে 1930 সালের বিনয় বাদল দীনেশ, যেটা অলিন্দ যুদ্ধ নামেও পরিচিত, অলিন্দ যুদ্ধ। অলিন্দ যুদ্ধ। পেডিকে হত্যা করেছিলেন 1931 সালের বিমল দাশগুপ্ত। চার্লস ডিভেন্সকে হত্যা করেছিলেন 1931 সালে শান্তি ঘোষ এবং সুনীতি চৌধুরী। বার্জকে হত্যা করেছিলেন 1933 সালে অনাথ পাঁজা এবং মৃগেন দত্ত। আর জ্যাকসনকে 1909 সালে অনন্ত কানহেরি হত্যা করেছিলেন। সমস্ত ব্রিটিশ অত্যাচারিত ব্যক্তি এবং ভারতীয় ব্যক্তিদের নাম রয়েছে। হার্ডিঞ্জকে 1912 সালে হত্যার প্রয়াস করেছিলেন রাসবিহারী বসু এবং বসন্ত কুমার। আচ্ছা, সান্ডার্সকে হত্যা করেছিলেন 1928 সালের ভগৎ সিং। কার্জন উইলকে 1909 সালে মদনলাল ধিংড়া। আর মাইকেল গো ডায়ারকে হত্যা করেছিলেন 1940 সালে উধম সিং। ইনি কিন্তু ব্রিটেনে গিয়ে, অর্থাৎ ইংল্যান্ডে গিয়ে ইনি হত্যা করেছিলেন 1940 সালে যখন তিনি হত্যা করেছিলেন। এবং কেন করেছিলেন? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার জন্য তিনি ব্রিটেনে গিয়ে এনাকে হত্যা করেছিলেন, ভারতেই নয়, ব্রিটেনে গিয়ে সেখানে গুলি করে হত্যা করেছিলেন। আচ্ছা, প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, অর্থাৎ যেটা আমাদের নমশূদ্র আন্দোলন। প্রথম কি? ভাইকম সত্যাগ্রহ 1924 সালে শ্রী নারায়ণ গুরুর দ্বারা। আত্মসম্মান আন্দোলন 1925 সালে রামাস্বামী নাইকারের দ্বারা। বহিষ্কৃত হিতকারিণী সভা 1924 খ্রিস্টাব্দে আম্বেদকরের দ্বারা। আর শিডিউল কাস্ট ফেডারেশন 1942 সালে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি 1932 সালে রামসে ম্যাকডোনাল্ডের দ্বারা, যার মাধ্যমে তিনি নিম্ন সম্প্রদায়ের জন্য আসন সংরক্ষিত করতে চেয়েছিলেন, অর্থাৎ হিন্দু গোষ্ঠীকেই আবার দুটি ভাগে বিভক্ত করে দিয়েছিলেন। পুনা চুক্তি 1932 গান্ধী এবং আম্বেদকরের মধ্যে হয়েছিল। গান্ধী ও আম্বেদকরের মধ্যে হয়েছিল। গান্ধী আম্বেদকর এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির বিরুদ্ধেই গান্ধীজি অনশন করেছিলেন। নমশূদ্র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন 1847 সালের গুরুচাঁদ ঠাকুরের দ্বারা, অর্থাৎ যে মতুয়া সংঘ, তাদের দ্বারা হয়েছিল। আচ্ছা, পরবর্তীতে দেখে নেওয়া যাক উন্নয়নী সভা 1902 খ্রিস্টাব্দে। আচ্ছা, এটা একটা আলাদা হয়েছে। 1902 সালে বেঙ্গল ডিপ্রেসড ক্লাস অ্যাসোসিয়েশন। 1962 সালে মুকুন্দ বিহারী মল্লিকের দ্বারা ইন্ডিপেন্ডেন্ট শিডিউলড কাস্ট পার্টি 1938 খ্রিস্টাব্দে প্রমথ রঞ্জন ঠাকুরের দ্বারা স্থাপিত হয়েছিল। সবগুলোই কিন্তু বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠী, অর্থাৎ যে নমশূদ্র গোষ্ঠী, তাদের দ্বারা স্থাপিত। আচ্ছা, এরপরে আমাদের রয়েছে 20 শতকের ভারত। 20 শতকের ভারত অর্থাৎ স্বাধীনতার পরবর্তীকালে দেশীয় রাজ্যগুলিকে একত্রিত করার জন্য যে উদ্যোগগুলি নেওয়া হয়েছিল এবং কোন কোন দেশীয় রাজ্য কত খ্রিস্টাব্দে ভারতের সাথে যুক্ত হয়েছিল তার এখানে লিস্ট তৈরি করা হয়েছে। তো সময়কালে দেখো 1947 সালে
ভারতের সাথে কাশ্মীরের সংযুক্তি ঘটেছিল 1949, জুনাগড় 1950-এ, হায়দ্রাবাদ 1950-এ নেহেরু লিয়াকত চুক্তি হয়েছিল। 1948 সালে ভাষাভিত্তিক প্রদেশ কমিশন, যেটাকে দার কমিশনও বলা হচ্ছে, দার কমিশন, ভাষাভিত্তিক প্রদেশ কমিশন 1953 সালে অন্ধ্রপ্রদেশ গঠিত হয়েছিল। 1956-তে পুরুলিয়া জেলা গঠিত হয়েছিল, 1956-তে। 1960 মহারাষ্ট্র এবং গুজরাট, 1961-তে গোয়া, দমন, দিউ, 1963-তে নাগাল্যান্ড, 1966-তে পাঞ্জাব, হরিয়ানা এবং পাঞ্জাব পেপসু। আচ্ছা, 1971 খ্রিস্টাব্দে হিমাচল প্রদেশ, 1975 খ্রিস্টাব্দে সিকিম, 2000 সালে ঝাড়খণ্ড এবং 2014-তে কি হয়েছিল? তেলেঙ্গানা। আচ্ছা, তোমাদের কনফিউশন যেটা থাকে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাকে নিয়ে, তো অন্ধ্রপ্রদেশটা দেখো 1953-তে গঠিত হয়ে যায়, তারপর বিভিন্ন মতভেদের পর 2014-তে হয়েছিল তেলেঙ্গানা। তাহলে আমরা প্রথম অধ্যায় থেকে একদম অষ্টম অধ্যায় পর্যন্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ সাল তারিখ রয়েছে এবং যে সমস্ত ইম্পর্টেন্ট জায়গা রয়েছে যেটাকে আমাদেরকে মনে রাখতে হয় এমসিকিউ প্রশ্নের জন্য, সেটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করে নিলাম। ভিডিওটি তোমাদের জন্য কতটা উপকৃত হচ্ছে বা তোমাদের কতটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এ ধরনের এখান থেকে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা থাকে কমেন্ট বক্সে জানাতে পারো অথবা আমাদের লাইভ ক্লাসে জানাতে পারো। আর এই ধরনের আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো, লাইক ও শেয়ার করো। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.